বাংলায় একটা প্রবাদ আছে, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। যে কোনো উদ্যোগ আপনি যদি একা নিতে চান, সেই কাজে যদি ভুল হয় তাইলে কিন্তু আপনি একা লজ্জা পাইবেন। কিন্তু যদি 10 জনে মিল্লা করেন তাইলে কিন্তু আর লজ্জা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর যা উদ্যোগ নিছেন তার থেকেও যদি বেশি সাকসেস আপনার আইসা পড়ে তাইলে তো কথাই নেই। ঠিক এরকমই একটা সাকসেসফুল ঘটনা ঘটছিল আমাদের এই বছরের অর্থাৎ 2026 সালে সরস্বতী পূজার উদযাপনের ক্ষেত্রে। আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়ির সকল সদস্যরা মিলে সরস্বতী পূজা করার একটা সিদ্ধান্ত নিলাম। সাধারণত সরস্বতী পূজার মতো পূজাগুলা যুব সমাজের ছেলেবেলেরাই উদ্যোগ নিয়ে থাকে, তাই আমরা রাজারবাগ নিবাসী বেশ কিছু বিশিষ্ট সমাজসেবক যুব সমাজ উদ্যোগ নিলাম এই বছর সরস্বতী পূজা বিশাল আয়োজনে আমরা করব আমাদের বাড়ির সাথে। পূজা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই আমরা ডেকোরেশনের কাজে হাত দিই এবং ককশিটের উপর ছুরি কাঁচি চালিয়ে ডাক্তারদের মতো অস্ত্রোপচার করে বোঝাতে চাই আমরাও কিন্তু কম না। বিশেষ সুযোগ পেলে আমরাও হয়তো চারুকলার থেকেও ভালো ডিজাইনার হয়ে দেখাতে পারবো। একদিকে যখন ককশিটের উপর চলছিল নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর প্রতিযোগিতা, অন্যদিকে চলতেছিল প্রতিমা কিনার মহাযুদ্ধ। কারণ এই বছর প্রতিমার দাম একদম আকাশ ছোঁয়া। প্রতিমা কেনার চ্যালেঞ্জ শেষ হতে না হতে আরেক চ্যালেঞ্জ শুরু হয়ে যায় যে ছাদের মধ্যে কিভাবে আমাদের স্টেজের ফ্রেম তৈরি করা যায়। বাঁশ দিয়ে স্টেজের ফ্রেম বানানোর জন্য উদার হস্তে এগিয়ে আসে আমাদের দুই ছোট ভাই জেমি এবং মানিক। তারা বুঝিয়ে দেয় যে বাঁশ খাওয়া এবং বাঁশ দেওয়ায় তাদের বিশেষ ক্রিয়েটিভিটি রয়েছে। এরই মাঝে পূজার দ্বিতীয় দিন চলে আসে এবং পূজার দ্বিতীয় দিন আমাদের প্রথম কাজ শুরু হয়ে যায় বাজার করা এবং বিভিন্ন গাছ থেকে বেলপাতা ফুল সংগ্রহ করা। কারণ যেহেতু আমরা থাকি হিন্দু পাড়ায়, তাই মোটামুটি বলতে গেলে প্রত্যেকটা বাড়িতেই সরস্বতী পূজা হয় এবং সরস্বতী পূজা হলেই প্রথমে বেল দুব্বা ফুলের উপর বিশাল একটা চাপ পড়ে যায়। তাই গুটি কয়েক যেই দু একটি গাছ রয়েছে সেই গাছগুলো বলতে গেলে ন্যাড়া মাথা হয়ে যায় ওই দিন। তাই সকাল সকাল নিবাসদার নেতৃত্বে ঠাকুমার বাগান থেকে যতগুলো বেলপাতা ফুল চোখে পড়ে সব আমরা সংগ্রহ করে নিয়ে আসি। গাছকে ন্যাড়া মাথা করে অর্থাৎ গাছের পাতা সংগ্রহ করেই চলে যাই বাজার করতে, কারণ পরদিন পূজার মধ্যে কিন্তু অনেক মানুষের খাওয়া দাওয়ার আয়োজন আছে আমাদের সাথে। দুবেলা মিলিয়ে প্রায় 160 জনের আয়োজন, তাই বাজারে কোনো প্রকার কম্প্রোমাইজ করা চলবে না। সবচেয়ে ভালো ভালো সবজিগুলো বেছে বেছে আমাদের কিনে নিয়ে আসতে হয়। পূজার আগের দিন রাত্রে চলে বিশাল কর্মযজ্ঞ। বাড়ির সকল যুব সমাজ একত্রিত হয়ে স্টেজ সাজানোর কাজে মনোনিবেশ করি। স্টেজের জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় জেমি, মানিক এবং বন্যা এবং অমিতকে। স্টেজের কাজ করতে করতে যখন রাত্র 2টা কি 3টা বেজে গেল তখন চোখে ঘুম আর পেটের মধ্যে খিদায় চুচু করতেছিল। আমাদের পেটের চুকির ডাক শুনতে পেরে নিবাসদা এবং বিবাসদা মিলে আমাদের রাতের প্রসাদ ভোজনের ব্যবস্থা করে ফেললেন। প্রসাদ ভোজন শেষে সবাই সুখে নিদ্রা যায়, কিন্তু আমরা সকলে দুঃখে নিদ্রা গেলাম, কারণ পরদিন সকালে ভোরবেলায় আমাদের উঠতে হইল। সকাল থেকেই একদিকে চলতেছিল বাড়ির সকল আন্টিদের নেতৃত্বে প্রসাদ রান্নার প্রস্তুতি, অপরদিকে বন্যার নেতৃত্বে চলছিল পূজার সরঞ্জাম গুছানোর প্রস্তুতি। একদিকে যখন ছাদে এ সকল কর্মকাণ্ড চলতেছিল, অন্যদিকে আমরা মুরগি খোঁজার মতো পুরোহিত খোঁজা শুরু করলাম। কারণ আমাদের পুরোহিত মশাই আসছিল বাংলাদেশের শেষ প্রান্তবিন্দু কেরানীগঞ্জ থেকে। তার কারণে উনি বুঝতে পারে নাই যে কোন জায়গা থেকে কোন জায়গায় আসবেন। যথারীতি কালীবাড়ি এবং হরিসভা মন্দির খুঁজেও যখন আমরা পুরোহিতকে পেলাম না, তখনই দেখি আমাদেরকে শিডিউলে বসিয়ে রেখে আমাদের শিডিউলে অন্য আরেকজনের বাসায় পুজো দিচ্ছেন আমাদেরই ঠিক করা পুরোহিত মশাই। সরস্বতী পূজার দিন পুরোহিতরা টাইম ট্রাভেল করা শুরু করে, অর্থাৎ আলোর বেগে দৌড়াদৌড়ি। আপনি যেই না চোখের পলক ফেলবেন দেখবেন আপনারই ঠিক করা পুরোহিত আরেক বাসায় গিয়ে পূজা দেওয়া শুরু করে দিয়েছে। তাই আর রিস্ক না নিয়ে পুরোহিতকে চ্যাংদুলাই করে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। পুরোহিত আসার পর যেই মাত্র ঢাকে কাঠি পড়ল, দীর্ঘ প্রতীক্ষার পর তখনই সকলের মনে তুষ্টি এবং অন্তরে সন্তুষ্টি বিরাজ করতে লাগলো। সুষ্ঠুভাবে অঞ্জলি সম্পন্ন হওয়ার পরে আরেক মহাযজ্ঞ শুরু হয়ে গেল, সেটা হচ্ছে প্রসাদ বিতরণের মহাযজ্ঞ। কারণ প্রায় 100 জন ভক্তের আয়োজন হয়েছিল সেই দিন। প্রসাদ বিতরণ শেষে আমরা ভাই বোনেরা মিলে একটু আনন্দ ফুর্তি করলাম আর কি। রাতের বেলা বাড়ির সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। বিশেষ করে ছিল
বালিশ খেলা, উলুধ্বনি প্রতিযোগিতা এবং মোমবাতি প্রজ্বলনের মতো কিছু ইন্টারেস্টিং গেম। এছাড়াও শিশু কিশোরদের বল নিক্ষেপ গেমও ছিল এবং দৌড় প্রতিযোগিতাও ছিল। উপস্থিত প্রত্যেক বয়সের সকলেই এই প্রত্যেকটা গেম খুব এনজয় করেছিল এবং গেম শেষে যথারীতি নৃত্য ছিল। সকলে মিলে উড়াধুরা নৃত্য করে আনন্দ করতে করতে ওই দিনটি পার করলাম। আর নৃত্যর পরে রাতের বেলা আবার প্রসাদের আয়োজন ছিল। সকলেই মিলে পূজা মণ্ডপের পাশে বসেই প্রসাদ গ্রহণ করলাম। এইভাবে দেখতে দেখতে সরস্বতী পূজার দিনটি আমাদের খুব আনন্দে কাটলো এবং পরের দিনও কিন্তু আনন্দ উৎসব ছিল। পরের দিন সন্ধ্যার পর থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়। পূজার দ্বিতীয় দিন প্রথমে করুণাবতার প্রভু সবাইকে ধর্মীয় প্রবচন করে শোনান এবং সরস্বতী পূজার মাহাত্ম্য সকলকে অবগত করান। তার প্রবচন শুনে সকলেই অবগত হতে পারে সরস্বতী পূজার মাহাত্ম্য কী এবং সরস্বতী পূজার ইতিবৃত্তি সম্পর্কে অনেক কিছু। প্রবচনের পর বিভিন্ন খেলাধুলা শুরু হয়। এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল ছেলেদের বালিশ খেলা। ছেলেদের বালিশ খেলার মধ্যে বালিশের পরিবর্তে ব্যবহার করা হয়েছিল ফুটবল। এমনভাবে খেলাটি উত্তেজনা পর্যায়ে চলে গিয়েছিল, ফুটবল খেলা চলছে নাকি ভলিবল খেলা চলছে নাকি বালিশ খেলা চলছে তা নিয়ে গবেষকরা চিন্তায় পড়ে গেলেন। রোনাল্ডো যদি খেলাটি দেখতেন হয়তোবা তাদেরকে হায়ার করে নিয়ে যেতেন আর্জেন্টিনায় খেলার জন্য। অনুষ্ঠানের এক পর্যায়ে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, সকল হিসাব সকলের সম্মুখে উপস্থাপন করা হলো। যেহেতু এটি একটি বাড়ির পূজা, তাই বাড়ির সকলেরই জানার অধিকার রয়েছে যে পূজায় কত টাকা ব্যয় হয়েছে বা আয় হয়েছে। খেলাধুলার পর কিন্তু পুরস্কার বিতরণীর ব্যবস্থাও ছিল। পুরস্কার বিতরণী শেষ হওয়ার পরে নারী এবং পুরুষ দুটি টিমে বিভক্ত হয়ে গানের কলি প্রতিযোগিতা শুরু হয়। নদী ছিল বাংলাদেশের নাম। যদিও গানের কলি প্রতিযোগিতায় পুরুষ টিমই জিতেছিল, কিন্তু তবুও পুরুষরা উদার বলে নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই পুরস্কার সমান ভাগে ভাগ করা হয়েছিল। পুরস্কার হিসেবে ছিল 1 কেজি বাদাম। বাদাম খেতে খেতে সকলে নৃত্য করতে করতে এবারের সরস্বতী পূজা সমাপ্ত করলাম। আর সকলে মিলে জয়ধ্বনি দিয়ে বলতে লাগলাম, আসছে বছর। আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসছে বছর আবার হবে।